বাংলা। নমস্কার বন্ধুরা, ঋষিবাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। ইতিমধ্যে এই অনুষ্ঠান আপনারা সোনার বাংলার পর্দার মাধ্যমে দেখতে পেয়েছেন এবং এই অনুষ্ঠানটি আপনাদের অত্যন্ত ভালো লাগার একটি অনুষ্ঠান হয়ে উঠেছে। তার কারণ অবশ্যই এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন যে ব্যক্তিত্ব, তিনি কিন্তু কোনো সাধারণ ব্যক্তিত্ব নন। তিনি একজন জ্যোতিষ ব্যক্তিত্ব তো বটেই, পাশাপাশি তিনি কিন্তু একজন শিক্ষকও বটে। পাশাপাশি তার জ্ঞান, মনন, চিন্তাধারা, প্রজ্ঞা সবকিছুর জন্য তিনি কিন্তু প্রত্যেকটি মানুষকে তার মাধ্যমে ভালো রাখতে পেরেছেন। আমাদের আজকের অনুষ্ঠানে তাকে তো আমরা পেয়ে গেছি, আর আপনারা সকলেই জানেন যে আমরা রাশি অনুযায়ী রাশিভিত্তিক ফলাফলগুলো আমরা আলোচনা করছি, যেহেতু 2026 আমরা নতুন ভাবে পেয়েছি এবং 2026-এ আমরা পদার্পণ করেছি, তাই 2026 কেমন যাবে রাশি অনুযায়ী সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করছি। তো আজকে মকর রাশির জাতক জাতিকাদের পালা। তারা কিন্তু অপেক্ষা করে বসে রয়েছেন যে আজকে তাদের সম্বন্ধে কি বলা হবে। কিন্তু তার আগে আমরা অবশ্যই ওনাকে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে, এবং তারপর মকর রাশি সম্বন্ধে তো শুনবোই, তার আগে ওভারঅল কিছু আমরা একটু ওনার মুখ থেকে শুনে নেব। তাহলে আসুন, আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন অবশ্যই সেই স্যারকে আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি। উপস্থিত আছেন তিনি আপনাদের সকলের প্রিয় ফাউন্ডার অফ ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি, যিনি গোল্ড মেডালিস্ট অ্যাস্ট্রোলজার, MA ইন অ্যাস্ট্রোলজি, এবং ফিজিক্সে তিনি কিন্তু MSc, এর সঙ্গে সঙ্গেও তিনি কিন্তু B.Ed। অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত আছেন স্যার শ্রী শান্তনু দে মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার সকল দর্শক বন্ধুকে, কেমন আছেন আপনারা? আপনি যেভাবে প্রত্যেকটি মানুষকে বুঝিয়ে দিয়েছেন এবং কি বলবো, সকলের মাথার উপর আশীর বাণী রেখেছেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকটি মানুষই ভালো রয়েছেন। বিশেষ করে তারা যখন আপনার প্রোগ্রামটি দেখছেন তারা প্রত্যেকে কিন্তু ভালো রয়েছেন। কিন্তু এবার তাদের আসার পালা, তারা যখন আপনার সান্নিধ্যে আসবে, আপনার সংস্পর্শে আসবে, আপনি যখন আপনার আশীর্বাদের হাতটি তাদের মাথায় রাখবেন, তখন তারা আরো ভালো থাকবেন। আর তার জন্য অবশ্যই নাম্বার তো আপনারা দেখতেই পাচ্ছেন, 8100480952। এই নাম্বারে বুকিং চলছে, অবশ্যই বুকিং করে আপনারা কিন্তু স্যারের কাছে চলে আসবেন। কারণ একটা প্রপার গাইডেন্স প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন, সেটা কিন্তু স্যার সবসময় বলে থাকেন। আর এই অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডেন্সটা কি, ওনার মুখ থেকে আমরা একটু শুনবো। বেসিক্যালি আমাদের জীবন হচ্ছে গিয়ে প্রবলেম ওরিয়েন্টেড। আমাদের তিনটে বিষয় রয়েছে, একটা প্রাপ্তি, আর একটা অপ্রাপ্তি, আর একটা হচ্ছে হারিয়ে যাওয়া। একদম। তো এই প্রাপ্তির বিষয়গুলো এগুলো জেনারেলি ইগনোরড হয়ে যায়। মানুষ তো আমরা সবসময় ভাবি কি পেলাম না, কোন জিনিসটা পেতে বাকি রইলো, এই বিষয়টা বারবার আমাদের মনের মধ্যে কাজ করে, আর সেখান থেকেই তৈরি হয় সমস্যা। এছাড়া কিছু এক্সপেকটেশন আছে, কোনো একজন মানুষের সঙ্গে কথা বলতে যাচ্ছি, সেই মানুষটা কেমন বিহেভ করবে সেই সম্পর্কে এক্সপেকটেশন। চাকরি করতে গেলাম, বসের সঙ্গে রিলেশনশিপ এক্সপেকটেশন। বস আমার ভেবে রয়েছেন এই কর্মচারীর কাছ থেকে আমি কি আউটপুট পাবো, সেটা তার এক্সপেকটেশন। এই এক্সপেকটেশন গুলো যখন ফুলফিল না হচ্ছে, তখন তৈরি হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম। এছাড়াও এনভায়রনমেন্ট রয়েছে, সেখান থেকেও কিছু সমস্যা আসছে, এবং এই সমস্যাগুলো ম্যানেজ করবার জন্য অ্যাস্ট্রোলজারের সাহায্যটা দরকার। অদ্ভুত অদ্ভুত মানুষের সমস্যা, যেমন রিসেন্টলি এক ভদ্রলোক আমার কাছে এসেছেন, তো তার ছেলে সে কিছুতেই কথা শুনছে না, এতটাই জেদি হয়ে যাচ্ছে, বলছে আমার কাছে এলেই ও জেদ প্রকাশ করতে শুরু করে, সারা বাইরের লোক বলছে কি ভালো। প্রবলেমটা তাদের দুজনের জন্মকুণ্ডলিতে রয়েছে। তাই বললাম আপনারা কাউন্সিলিং করিয়েছেন বা সাইকোলজিক্যাল কোনো সাপোর্ট নিয়েছেন? বলছে সবকিছু হয়ে গেছে, ডাক্তার বলছে একদম সুস্থ ছেলে, কোথাও কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আমার কাছে এসে উপস্থিত হচ্ছে, আমি যখন তাকে নিয়ে পড়তে বসছি, তখন সে কিছুতেই সহ্য করতে পারছে না। তো তখন আমি বললাম যে দুজনের জন্মকুণ্ডলী দেখান। জন্মকুণ্ডলিতে ছেলেটার ইন্ডিভিজুয়াল কুণ্ডলী খুব ভালো, বাবার ইন্ডিভিজুয়াল কুণ্ডলী সেটাও খুব ভালো, কিন্তু যখন দুটো কুণ্ডলীকে আমরা একসঙ্গে দেখছি, ছেলের যেখানে লগ্ন সেখানে বাবার তুঙ্গ রাহু বসে আছে, আর ছেলের যেখানে চন্দ্র মানে জন্ম রাশি সেখানে বাবার শনি বসে আছে। এই কম্বিনেশনে যখনই বাবা ছেলে একত্র হচ্ছে, ছেলে ইরিটেট ফিল করছে এবং তার কারণে প্রবলেম বাড়ছে।
এরকম অদ্ভুত অদ্ভুত প্রবলেম। এটা তো একটা অদ্ভুত প্রবলেমই, সত্যিই তাই। এবং তখন দুজনের জন্মকুণ্ডলীটাকেই আপনাকে এক জায়গায় রেখে বিচারটা করতে হলো। বাবা যখন ছেলের কাছে আসছে তখন বাবার প্রবলেম হচ্ছে না, কিন্তু ছেলে যেই মাত্র আসছে তার মন এবং দেহ নিয়ে, সেই মন এবং দেহ এটা বাবার মাধ্যমে প্রেরিত হচ্ছে। আচ্ছা। এবং এটাকে আমরা বলি কনসেপ্ট অফ ওভারল্যাপিং, একজনের দ্বারা আর একজনের জন্মকুণ্ডলীর উপরে প্রভাব, এটা আমরা বারবার দেখতে পাই। এছাড়াও এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের মনিটারি এক্সপেকটেশন এগুলো ফুলফিল হচ্ছে না। একদম। মানুষ তার চারপাশে প্রচুর বিলাসিতার জিনিসপত্র এবং প্রচুর অপশনস রয়েছে কিনবার, যে লোন নিয়ে কিনে নিচ্ছি, ক্রেডিটে কিনে নিচ্ছি, ইএমআই তে কিনে নিচ্ছি। এবার কিনে নেওয়ার পরে তৈরি হচ্ছে প্রবলেমটা। আর আমরা যেহেতু আজকে মকর রাশি নিয়ে কথা বলবো, মকরের ক্ষেত্রে এই প্রবলেমটা এই সময় ভীষণ প্রমিনেন্ট প্রবলেম। ও আচ্ছা আচ্ছা। মকরের সেকেন্ড হাউসে রাহু রয়েছে। মকর দুটো জিনিসে কন্ট্রোল রাখতে পারছে না, তার মধ্যে একটা হচ্ছে বাক্য, মানে কথাবার্তা, কি বলা উচিত কি বলা উচিত নয় গুলিয়ে ফেলছেন, এবং যেগুলো বলে ফেলছেন সেগুলো হচ্ছে এক একটা ঘাতক অস্ত্র। মুখ থেকে এমন এমন একটা কথা বেরিয়ে আসছে যেগুলো কন্ট্রোল করা কিন্তু সাংঘাতিক ব্যাপার, এবং সেগুলো যারা শুনছেন তাদের পক্ষে সেই কথাগুলোকে মেনে নেওয়াও কিন্তু ভীষণ সাংঘাতিক ব্যাপার। আর আরেকটা ক্ষেত্রে প্রবলেম, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, টাকা পয়সা, সেভিংস। মারাত্মক প্রবলেম হচ্ছে মকরের সেভিংস নিয়ে। প্রচন্ড পরিকল্পনা করে ফেলেছেন, এই মাসে আমি 10,000 টাকা জমিয়েও ফেলেছেন, কিন্তু মাসের শেষে এসে মকর দেখছেন এমন সিচুয়েশন, ওই টাকাটা বার করতেই হবে। ট্রিক্সটা হচ্ছে রাহুকে কন্ট্রোল করতে পারেন একমাত্র দেবগুরু বৃহস্পতি। তাহলে সেভিংসটা করতে হবে দেবগুরু বৃহস্পতির মাধ্যমে, এবং বৃহস্পতির সেভিংস মানে হচ্ছে গোল্ড কিনতে হবে বা গোল্ড বন্ডে ইনভেস্ট করতে হবে। তাহলে সোনার জিনিসপত্র কিনতে হবে। 24 ক্যারেট গোল্ড কেউ কিনতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষ, তাদের সেভিংস হবে, টাকাটা থাকবে। ওটা কিন্তু চট করে খরচা হবে না বা হাত থেকে বেরিয়ে যাবে, অ্যাসেট হিসেবে থাকবে। অ্যাসেট হিসেবে থাকবে। এই জিনিসটার ভ্যালুয়েশন সেটা বাড়তে থাকবে। এখন তো সোনার উপর সাংঘাতিক দাম, এবং রাহুকে কন্ট্রোল করার জন্য গোল্ড এটা হচ্ছে বেস্ট ওয়ে। আচ্ছা। তাহলে মকর রাশি বা লগ্নের মানুষদের মূল যে প্রবলেম সেটা হচ্ছে ফিনান্স, যেটা এখন ফেস করতে হবে। আবার মজার বিষয়টা হচ্ছে এই সময় মকর কিন্তু প্রচুর চাকরির অফার পাবে। আচ্ছা। চাকরির অফার, যেহেতু রাহু দ্বিতীয় রয়েছে, দ্বিতীয় থেকে মকরের দশমে রাহুর দৃষ্টি রয়েছে, ফলে তাদের মধ্যে তারপরে এই ফেব্রুয়ারি মাসে তৈরি হতে চলেছে রাহু শুক্র কম্বিনেশন। এই সময় চাকরি প্রাপ্তির যোগাযোগ ভীষণ ভাবে বাড়বে, এতে এক বিন্দুও সংশয় নেই। কিন্তু চাকরি পাওয়ার পরে তৈরি হবে সমস্যা। অ্যাকচুয়ালি এখন মনে হচ্ছে যদি চাকরিটা চেঞ্জ করি খুব ভালো থাকবো, কিন্তু সেই মুহূর্তে যখন চাকরিটা চেঞ্জ করবে তখন দেখতে পাবে যে কোথায় এসে পড়লাম, আগেই তো ভালো ছিলাম, কেন এলাম এখানে, কেন এই চেঞ্জটা করলাম। এটা মকরের ক্ষেত্রে কিন্তু ফেস করতে হবেই, এবং দ্বিতীয় রাহু এই ব্যাপারটিকে ঘটাবে। আর এই প্রসঙ্গে আমি বলবো, শুধু এই রাহুর জন্য আরেকটা জিনিস বলবো, সেটি হলো আত্মীয় বিরোধ, আপনজন। 2 নম্বর ঘর হচ্ছে আত্মীয় কুটুম্ব, কাছের মানুষজন, বা কোনো বৈবাহিক সম্পর্কের ফলে তৈরি হওয়া রিলেশনশিপ। তো হতেই পারে কুটুম্বকুল। এই মানুষদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট কিন্তু কমবে। কোনো সময় এটাও হতে পারে এই কুটুম্বকুলের মানুষজন আপনার কাছে টাকা চাইলেন, বা আপনার প্রয়োজনে আপনি তাদের কাছে টাকা চাইলেন। আপনি জানেন যে তার কাছে টাকা আছে, কিন্তু আপনি সেই টাকা চাইবার পরে তারা কিন্তু সরাসরি অস্বীকার করলেন, এবং আপনি এমন একটা সিচুয়েশনে পড়েছেন যে সময় আপনার সত্যি টাকার দরকার, কিন্তু আপনি অ্যারেঞ্জ করতে পারলেন না, কোনোভাবেই সেই টাকার ব্যবস্থা করা গেল না। এই ব্যাপার কিন্তু ঘটতে পারে, বা আপনাকে সেই মানুষটা টাকা দিল না, বা তার দরকার আপনি দিলেন না, ফলে অর্থের কারণে অনর্থক একটা বাকবিতণ্ডা বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, তৈরি হলো। বা এরকমও সিচুয়েশন হয় অনেক সময় যে আপনি জানেন টাকাটা আপনি দেবেন, টাকাটা আপনার কাছে আছে, দিলে তিনি আর আপনাকে চিনতে পারবেন না। এরকম তো মকর রাশির মানুষরা হামেশা দেখতে পান যে টাকা দেওয়ার বেলায় মকর তো দিলেন, কিন্তু তারপরে সেই মানুষটা আর মকরকে চিনতে পারছে না। এটা হামেশা মকর রাশি বা লগ্নের মানুষদের সঙ্গে হয়। আর যখন দ্বিতীয় রাহু আছে, তখন এই মানুষগুলো আপনাকে তাড়া করে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে, শুধু টাকাটা চাইবার অপেক্ষা আর আপনার দেবার অপেক্ষা, সঙ্গে সঙ্গে মানুষটা অচেনা। তো এটাও কিন্তু একটা মকরের জন্য বড় সমস্যা। এটা 2026-এ এগুলোকে ফেস করতে হবে। থার্ড হাউসে শনি রয়েছে, প্রচুর যোগাযোগ তৈরি করবে। মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রচুর কানেকশন তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এবং মকর রাশি মকর লগ্নের মানুষ তাদের কর্মক্ষেত্রে
আর নতুন চাকরি পেলাম, একটা চাকরি চেঞ্জ করলাম, একটু মুডটা একটু চেঞ্জ হলো, ভালো হলো, এই ব্যাপারগুলো কিন্তু মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। 6th হাউস, 7th হাউস, 8th হাউস নিয়ে বৃহস্পতির সঞ্চার ঘটবে, ফলে বিয়ের ক্ষেত্রে আমরা অনেকটাই আশাবাদী মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে। তৃতীয়পতি সপ্তমে যাওয়ার জন্য বহু সম্পর্ক, যেখানে আপনি এতদিন কথা বলতে পারছিলেন না, মনে হচ্ছিল বলবো, অ্যাকসেপ্ট করবে তো, রুবি রায় বিষয়টাকে মেনে নেবে তো, সেই মনে পড়ার খাতায় আমি আবার চলে যাবো না তো, এই সমস্যাগুলো মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে চলছিল, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে চলছিল। মানে একটা দোলাচল। এক্স্যাক্টলি। এবার কিন্তু সেই কনফিউশন থেকে মকর বেরিয়ে আসতে পারছেন। মকরের বলার ক্ষমতা, ডিরেক্টলি অনেক মকর রাশির মানুষরা বলে দেবে যে বিয়ে করবে আমাকে, আমি তোমায় বিয়ে করতে চাই, কারণ সপ্তমে বৃহস্পতি এক্সল্টেড, এই কথাটা মাথায় রাখতে হবে। তুঙ্গ বৃহস্পতি, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, বৃহস্পতি সপ্তমে তুঙ্গ, নিজের শক্তির উপরে পূর্ণ ভরসা বিশ্বাস, এটা মকরকে রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে, এবং ব্যবসা এই দুটো দিক ঠিকঠাক হবে। আর মকরের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো যে যেহেতু এই সময় 3, 8, 9 এই ঘরগুলো শনি কেতু এদের দ্বারা প্রভাবিত রয়েছে, তাই মকরের কিন্তু জ্যোতিষ শিক্ষা বা জ্যোতিষ তন্ত্র ইত্যাদির প্রতি প্রবল আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। আচ্ছা, আঘাত প্রাপ্তির সম্ভাবনা মকরের ক্ষেত্রে রয়েছে। লোয়ার অ্যাবডোমেনে কোনো সার্জারি, কোন রকম ব্যাক পেইন ইত্যাদিতে মকর কষ্টপ্রাপ্ত হতে পারেন। আর আরেকটি বিষয় মকরকে খেয়াল রাখতে হবে, অষ্টমে কেতু, এটি একদিকে যেমন মূত্রনালীর সমস্যা তৈরি করতে পারে, কোনো ইউটিআই বা এই ধরনের ইনফেকশন ক্রিয়েট করতে পারে, ঠিক সেইভাবেই অষ্টম ভাবস্থ কেতু কিন্তু অপারেশন দেওয়ার চেষ্টা করে। যেমন এই কেতু জ্যোতিষশাস্ত্রের প্রতি তীব্র প্রবল আগ্রহ সৃষ্টি করতে সাহায্য করে, ঠিক তেমন ভাবেই এই অষ্টম ভাবস্থ কেতু হঠাৎ অপারেশনের সম্ভাবনা এটাও তৈরি করে। আর ট্রানজিটে সিংহ রাশিতে মূলা নক্ষত্রে কেতুর এই অবস্থান, এটা কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে আরেকটু যত্নের প্রয়োজনীয়তাকে নির্দেশ করে। তাই সচেতন থাকতে হবে প্রত্যেকটি মকর রাশি বা লগ্নের মানুষদের। মকর রাশির জাতক জাতিকা যারা এতক্ষণ শুনছিলেন, উনি কিন্তু অনেক পজিটিভ দিক বলেছেন এবং কিছু নেগেটিভ দিক কিন্তু রয়েছে। তো নেগেটিভ সাইড গুলো যাদের রয়েছে তারা চিন্তা করছেন যে হ্যাঁ, এগুলো তো আমাদের একটু মেনে চলতেই হবে, বা এইগুলো নিয়ে আমাদের একটু ভাবনা চিন্তা করার দরকার, বা এগুলো আমাদের ওভারকাম করবার দরকার, এবং তার জন্য কিন্তু একটা গাইডেন্স দরকার, এবং তার জন্য আপনার জন্মকুণ্ডলী বিচার করা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। অনেকেই রয়েছেন যে যারা নিজের রাশি সম্পর্কে জানেন যে আমার এই রাশি এই লগ্ন, বাদ বাকি কিছুই জানেন না, কিন্তু তাদের নিজের জন্মকুণ্ডলী সম্পর্কে একটা সম্যক জ্ঞান থাকা দরকার। তার কারণ হচ্ছে আপনার জন্মকুণ্ডলীতেই কিন্তু লুকিয়ে রয়েছে নানান ধরনের দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, অর্থাৎ রাশিগত দিক থেকে যেমন আপনার জীবন চালিত হতে পারে, আপনার যে জন্ম ছক রয়েছে সেই জন্মছকে গ্রহগত দিক থেকেও কিন্তু আপনার জীবন চালিত হচ্ছে। তো সেক্ষেত্রে কোন গ্রহের অবস্থান কিভাবে রয়েছে তার জন্য কিন্তু আপনার জন্মছকটি বিশ্লেষণ করা ভীষণভাবে প্রয়োজন, এবং সূক্ষ্ম বিচার করা, সূক্ষ্ম বিচার, বারবার এই কথাটির উপর আমি গুরুত্ব দিচ্ছি, সূক্ষ্ম বিচার করা ভীষণভাবে প্রয়োজন। আর আমাদের সঙ্গে যিনি রয়েছেন শ্রী শান্তনু দে মহাশয়, তিনি কিন্তু শিক্ষক, জ্যোতিষ শিক্ষক, তিনি প্রচুর প্রতিষ্ঠিত জ্যোতিষী রয়েছেন, যাদের আপনারা দেখে থাকেন সমাজ মাধ্যমে বা টিভির মাধ্যমে, তারা কিন্তু ওনার কাছে পড়েই কিন্তু আজকে শিক্ষক হয়েছেন, এবং যেটা সব থেকে বড় দরকার, বাস্তবেও তিনি কিন্তু একজন শিক্ষক। তো সুতরাং এই শিক্ষক মহাশয়কে যখন আমরা আমাদের মধ্যে পেয়েছি, তখন আপনাদের আমি বলবো যে একবার ওনার কাছে চলে আসুন, একবার ওনার কাছে চলে আসুন, নিজের জন্মছকটিকে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করিয়ে নিন, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ভাবে বিশ্লেষণ করিয়ে নিন, তবেই তো জানতে পারবেন আপনার জন্মছকে কি লুকিয়ে রয়েছে। আর যদি কোনো সমস্যা লুকিয়ে থাকে তার দায়িত্ব তো উনি নিয়ে নেবেন। সুতরাং 8100480952 এই নম্বরে আপনারা সকলে বুকিং করুন ওনার কাছে একবার আসার জন্য। একবার আসলেই আপনি বুঝতে পারবেন যে একজন প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্বর কাছে আপনি এসে উপস্থিত হয়েছেন, যাকে হয়তো আপনি খুঁজছিলেন, অনেক খুঁজেছেন কিন্তু পাননি, অনেক জায়গায় গেছেন, স্যাটিসফ্যাকশন হয়নি। তো সেই জায়গা থেকে আপনি যখন ওনার কাছে আসবেন তখন দেখবেন যে আপনি যাকে চাইছিলেন তাকেই কিন্তু পেয়ে গেলেন। তার জন্য অবশ্যই বুকিং করে আসতে হবে, কারণ উনি অত্যন্ত ব্যস্ত একজন মানুষ।
তো সুতরাং ওনার কাছে আসতে গেলে বুকিংটা অবশ্যই মাস্ট। কোথায় কোথায় পাচ্ছেন আমি একটু বলে দিচ্ছি। ওনাকে আপনারা পাচ্ছেন কালীঘাট চেম্বারে, এছাড়াও ওনাকে আপনারা পাচ্ছেন ওনার নিজ গৃহ মন্দির যেটি রয়েছে দমদম ক্যান্টনমেন্টে। আপনারা চলে আসতেই পাচ্ছেন। বিস্তারিতভাবে জানবার জন্য অবশ্যই আপনারা কিন্তু বুকিং নাম্বারে ফোন করবেন এবং জেনে নেবেন। পাশাপাশি দুর্গাপুরের বন্ধুরা আপনারা কিন্তু দুর্গাপুরে পাচ্ছেন, এবং দুর্গাপুরের পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরাও আপনারা দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ওনাকে, একটু ফোন করে জেনে নেবেন। এবং ত্রিপুরার আগরতলায় ওনাকে আপনারা পাচ্ছেন। সুতরাং আগরতলার বন্ধুদের ক্ষেত্রে এটা একটা দারুণ সুখবর যে আপনাদের ডাকে সাড়া দিয়ে উনি কিন্তু আগরতলায় যান এবং যাচ্ছেন, এবং আগামী দিনেও কিন্তু যাবেন। সবকিছুর জন্য 8100480952 এই নাম্বারে আপনাদের ফোন করতে হবে। আবার আসছে স্যারের কাছে। আমার একটা প্রশ্ন ছিল, তো আমি এই প্রশ্ন নিয়ে আপনার কাছে যাচ্ছি যে অ্যাস্ট্রোলজিক্যালি কাউন্সেলিং কতটা জরুরি। কারণ আপনি প্রথমেই আমাদের যে উদাহরণটা দিয়েছিলেন, ছেলেটি তার বাবার কাছে যাওয়া মাত্রই কিন্তু ছেলেটির আচরণগত পরিবর্তন ঘটছে। তো সেক্ষেত্রে কি অ্যাস্ট্রোলজিক্যালি একটা কাউন্সেলিং ওর উপর হতে পারে? অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং আমি যতটুকু আমি বিএড করেছি, আমি মাস্টার ইন এডুকেশন, এটা আমার এমএ ইন এডুকেশন করা রয়েছে। তো আমি এখানে দেখেছি যে শিক্ষা তো শুধুমাত্র বই পড়া বিদ্যে নয়, শিক্ষা মানে হচ্ছে নিজের অভ্যেসগত পরিবর্তন। আমি কি জানলাম এবং আমার এই অর্জিত জ্ঞানকে আমি বাস্তবে কতটা প্রয়োগ করতে পারলাম এবং পরবর্তী জেনারেশনে কতটা ট্রান্সফার করতে পারে, একদম এটা হচ্ছে আবার এডুকেশন। এবং এই এডুকেশন কিন্তু জন্মদিন থেকে মৃত্যুদিন পর্যন্ত চলতে থাকবে। ফলে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে শিক্ষা গ্রহণ এবং শিক্ষাদান আমাদের চলতে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের জীবনে চলার পথে কাউন্সিলিং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ বহু সময় আমরা প্রপার ডিসিশন নিতে পারি না, এবং এডুকেশন এর একটা পার্টি হলো প্রপার কাউন্সিলিং। বাবা মা আমরা যখন ভুল করি তখন সেগুলো বলে দেন। এবার যদি একজন অ্যাস্ট্রোলজার এমন হয়ে থাকেন যিনি বুঝতে পারছেন যে কোন গ্রহের কারণে বা কোন উৎসের কারণে সমস্যাটা আসছে, যেমন রিসেন্টলি একটি ছেলের কথা বলবো, সেই ছেলেটি একটা বড় ইনভেস্টমেন্ট করতে চাইছে এবং সে তার কারণে বাবা মার কাছে টাকা চাইছে এবং বলছে যে তোমরা টাকা পয়সা যদি না দাও তাহলে আমি কি করে ব্যবসা করব। এটাও বলে ফেলছে যে তোমরা যদি টাকা দিতে না পারো আমার জন্ম কেন দিয়েছো। আচ্ছা, তো এই যে তার চাহিদা, তার যে জন্ম কুণ্ডলী, এখানে চন্দ্র রাহু যুক্ত হয়ে রয়েছে। ও আচ্ছা, এই চন্দ্র রাহু যুক্ত হয়ে থাকার কারণে কয়েকটা স্পেসিফিক কম্বিনেশন, রোহিণী নক্ষত্রে চন্দ্র তুঙ্গ ক্ষেত্রে এবং ভীষণ বলবান, রাহুও সেখানে। যদি কোনো কর্কট বা মকর লগ্নের জাতক বা জাতিকা, তাদের রোহিণীতে চন্দ্র এবং সেখানেই কাছাকাছি রাহু রয়েছে, এদের এক্সট্রিম ডিজায়ার থাকবে, এদের স্যাটিসফ্যাকশন থাকবে না। এরা সব সময় ভাবছে আরো চাই, আরো চাই, আরো চাই, প্রচুর আয় করব, প্রচুর টাকা হবে, বিদেশে থাকবো, ডলারে কামাবো, ক্রিপ্টোকারেন্সিতে টাকা আয় করব। কিন্তু আলটিমেটলি এরা কিন্তু ব্যর্থ হবে, এবং এদের এই কন্টিনিউয়াসলি ইনক্রিজিং যে ডিজায়ার, তার ফলেই কিন্তু এরা ব্যর্থতায় এদের জীবন পর্যবসিত হবে। এদের পেছনে বাবা মা যে টাকা ঢালবেন সেই টাকা কিন্তু কিছুই ফেরত আসবে না, এই টাকা হচ্ছে গিয়ে জলে দেওয়া হবে। তাহলে কি করতে হবে? একে নিজের থেকে দূরে সরাতে হবে, সেটা হোস্টেলে হতে পারে, বিদেশে হতে পারে। তাহলে এই যে দূরে সরানোর প্রসেস, এবং দূরে যতদিন আপনি না সরাবেন ততদিন কিন্তু কাউন্সিলিং কাজ করবে না। একে নিজের পায়ে দাঁড়ানোর শিক্ষা দিতে হবে। বাবা মা যে সাপোর্ট রয়েছে সেখান থেকে একে সরিয়ে নিয়ে আসতে হবে, এবং বাবা মা বাদ দিয়েও যে একটা পৃথিবী হতে পারে সেটা একে তৈরি করাতে হবে। এবং চন্দ্র রাহু যুক্ত থাকার আউটপুটটাই হচ্ছে এটা। এই কাজটা যদি আমরা করতে সক্ষম হই তাহলেই কিন্তু একমাত্র আমরা ওই ছেলেদের থেকে বেটার আউটপুট পাবো। তাহলে এই বিষয়টা কে বোঝাবে? এই বিষয়টা এই গ্রহগত অবস্থান অনুযায়ী বোঝাবে আপনার অ্যাস্ট্রোলজার। এরকম অ্যাস্ট্রোলজারের কাছে গেলে কিন্তু হবে না যিনি রাহু চন্দ্র কানেক্টেড আছে এটাকে দেখেই বলেন তোমার তো গ্রহণযোগ, তোমার গ্রহণযোগ নিবারক কুণ্ডলী লাগবে না। কেন গ্রহণযোগ এই নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে? গ্রহণযোগের নেগেটিভ ইম্প্যাক্ট থেকে বেরিয়ে আসবার জন্য কিভাবে আমি আমার চন্দ্রকে পজিটিভলি বুস্ট আপ করতে পারি, কোন সময়ে কতটা মেডিটেশন দরকার, চন্দ্র কোন তিথিতে থাকলে সেটা আপনার জন্য বেটার, এই অনুভূতিটা প্রাপ্ত হতে হবে। শুধু যদি আমরা রেগুলার বেসিসে ঠিকঠাক জল সেবন করি, টোটাল যে ড্রিঙ্কিং ওয়াটার আমরা যেটা নেই সেটা যদি আমরা পারফেক্টলি নিতে থাকি তাহলেও কিন্তু চন্দ্র এনার্জাইজ হবে। পূর্ণিমার দিকে চন্দ্র দর্শন, সেটাও কিন্তু চাঁদকে এনার্জাইজ করা। চাঁদকে এনার্জাইজ করার সিম্পল উপায় বা রেজাল্ট সেটা হচ্ছে মনটা ভালো আছে। যে যত মানুষ রয়েছেন এখন প্রচুর মানুষকে আমরা দেখতে পাই তারা বলেন ভাল লাগছে না,
একদম। মনটা খারাপ, এই যে ভাল লাগছে না মানেই হচ্ছে আপনার সেই সময় চাঁদ পীড়িত হচ্ছে। মন খারাপ হওয়ার কারণ হচ্ছে ট্রানজিট কম্বিনেশন কিংবা পারিপার্শ্বিক কম্বিনেশন, তারা আপনার চন্দ্রকে পীড়া দিচ্ছে। সেটা হতে পারে একটা হিংস্রতাপূর্ণ ছবি, সেটা হতে পারে একটা উগ্রতাপূর্ণ একটা দৃশ্য, সেটা হতে পারে কোনো একটা এমন জিনিস যেটা আপনার মন মানতে চাইছে না। এবং এখন চতুর্দিকে আপনি গাছপালা দেখতে পান বা না পান, এই ধরনের দৃশ্য বারবার দেখতে পাবেন এবং এদের দিকে আমাদের মন বারবার অ্যাট্রাক্টেড হয়। সেগুলো রাহুর দৃশ্য, এবং এই দৃশ্য বা এই কাজকর্মগুলো যত আপনারা করবেন তত আপনার কিন্তু মন আরো খারাপ হতে থাকবে। এটা কে বোঝাবে আপনাকে? বোঝাবে আপনার জ্যোতিষ বন্ধু, এবং এই ওয়েতে, এই সিস্টেমে তিনি আপনার কাউন্সেলিং করবেন। চাঁদকে বলবান করবার জন্য একটা সিম্পল 2 মুখের রুদ্রাক্ষ আমরা ধারণ করতে পারি। সিম্পল ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট চাঁদের ক্ষমতাকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। তার সঙ্গে সঙ্গে হরিতকি দান, সেটা চাঁদের জন্য ভালো রেমেডি হতে পারে। পূর্ণিমার দিন রাত্রিবেলা ছাদের ওপরে জল, একদম সিল্ড ওয়াটার বটল জল রেখে, চাঁদের আলোতে জল রেখে সেটা ধারণ করলে পরে বা সেটা গ্রহণ করলে পরেও চাঁদের এনার্জি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এটা রয়েছে। তার জন্য কোনো রকম বড় কোনো কাজকর্ম করার কোনো দরকার নেই। শুধুমাত্র মায়ের সেবা চাঁদের শক্তি বাড়িয়ে তুলতে পারে। কিছু চারা গাছ রোপণ, সেটা আমাদের চাঁদের শক্তি বাড়িয়ে তুলতে পারে। নিজের মনকে আর একটু বলবান করে তোলার চেষ্টা, সিম্পল মেডিটেশন, সেটা আপনার চন্দ্রকে বলবান করে তুলতে পারে। তাই প্রত্যেকটা মানুষের এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে। বেসিক অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ এটা জরুরি, এবং সেটা যখন আপনি অর্জন করতে পারবেন তখনই কিন্তু আপনার প্রবলেমগুলোকে সলিউশন করা এবং প্রবলেমগুলোকে রিয়েলাইজ করা, আদৌ কি সেটা প্রবলেম না আমি ভাবছি এটা আমার প্রবলেম, এই রিয়েলাইজেশন এটা নেওয়ার জন্য এই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং এটা ভীষণ দরকার। আপনার জ্যোতিষ বন্ধু আপনাকে বলবে যে কি প্রবলেম আপনার অ্যাকচুয়ালি। আমাদের কাছে এসে জাতক জাতিকা জিজ্ঞেস করতে আসে যে আচ্ছা আমার চার্টটা দেখে একটু বলে দিন তো আমার বাবা কতদিন বাঁচবে। বাবা কতদিন বাঁচবে তার একটা আমরা ধারণা করতে পারি, কিন্তু বাবা যখন মারা যাবেন তখন আপনি যেমন পিতৃহীন হবেন, ঠিক তেমন ভাবেই আপনার মা, তিনিও কিন্তু বিধবা হবেন। তাহলে আপনার মায়ের কখন স্বামী বিয়োগ যোগ রয়েছে, আপনার পিতার কখন মৃত্যু যোগ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার কখন পিতৃ বিয়োগ যোগ রয়েছে, এই 3টে থেকে কিন্তু রেজাল্ট আমরা পাবো। সুতরাং আপনার কুণ্ডলী থেকে আপনার বাবার মৃত্যুকাল বলা, এটা কিন্তু সাগরের মধ্যে নেমে ঝিনুক খোঁজার মতো হয়ে যাবে। তাই এই টাইপের প্রশ্ন নয়, সলিড প্রশ্ন, সলিড প্রবলেম, সেগুলোকে আইডেন্টিফাই করা। টাকা নেই, বিজনেস করে যাচ্ছেন দিনের পর দিন, কিছুতেই পেমেন্ট ধরে রাখতে পারছেন না, পেমেন্ট আসছে না। ব্যবসা করছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান খুলে বসে রয়েছেন, সারা দিনে একটা প্লেট ফুড সেল হচ্ছে না। প্রবলেম, সিরিয়াসলি প্রবলেম, রিয়েল প্রবলেম। এর সলিউশন খোঁজা দরকার আছে। কিন্তু মনটা ভালো লাগছে না, মনটা খারাপ, কিংবা বাবা তিনি অসুস্থ, এগুলো রিয়েল প্রবলেম নয়। এই প্রবলেম আপনার একার সঙ্গে কানেক্টেড নয়, এই প্রবলেম কিন্তু কানেক্টেড অন্য অনেক মানুষের সঙ্গে। সেটা আপনার বাবাও হতে পারেন, আপনার সন্তানও হতে পারেন। সুতরাং প্রবলেমের সলিউশন বার করবার জন্য অবশ্যই জন্ম কুণ্ডলীর প্রপার জাজমেন্ট করা দর্শন দরকার। Exact. তো আমার মনে হয় আমার সঙ্গে আপনারা প্রত্যেকে সহমত হবেন যে অনেক অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা আপনারা শুনেছেন, কিন্তু উনি যেভাবে আমাদের বুঝিয়ে দিলেন আমাদের যেন মর্মে মর্মে সেগুলো গেঁথে গেল। এত সুন্দর করে ধরে ধরে উনি আমাদের বুঝিয়ে দিলেন যে আমরা সমৃদ্ধ তো হলাম, পাশাপাশি এগুলো কিন্তু আমাদের আগামী দিনে চলার পাথেয় হয়ে থাকলো। তো এই অনুষ্ঠানই এরকম, এই অনুষ্ঠান যখনই আপনারা দেখবেন তখনই দেখবেন এই অনুষ্ঠান আপনাদের সমৃদ্ধ করছে, এবং এই অনুষ্ঠানে স্যার যেগুলো বলবেন সেগুলো কিন্তু আপনাদের আগামী দিনে চলার পাথেয় হয়ে থাকবে। কিন্তু আজকে তো আমাদের আর সময় নেই, তাই আমাদের শেষ করতেই হচ্ছে। কিন্তু স্যারকে নিয়ে আমরা আগামীকাল আবারও কিন্তু চলে আসছি আপনাদের মধ্যে। আগামীকাল কিন্তু আমরা শুনবো কুম্ভ রাশি নিয়ে। কিন্তু আজকের মতন আমাদের থামতেই হচ্ছে। কিন্তু আপনারা অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করুন, তার জন্য 8100480952 যে নাম্বারটি টিভি স্ক্রিনে বুকিং বলে যাচ্ছে, এই বুকিং নাম্বারে আপনারা বুকিং করুন, ওনার কাছে চলে আসুন। এবং এই যে আমি বললাম একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইন যেমন আপনারা পাবেন, অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিংটাও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ওনার কাছে পেয়ে যাবেন। আর পাশাপাশি নিজের জন্মকুণ্ডলী একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ভাবে বিশ্লেষণ পেয়ে যাবেন।
তো আজকের মতন আমরা বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল। স্যারকে আমাদের সকলের তরফ থেকে জানাচ্ছি অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ। নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকুন। জয় মা আদি শক্তি। সোনার বাংলা, আমার সোনার বাংলা। সোনার বাংলা।